হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ডিএমএস টিচিং চ্যানেল। আজকে আমরা ক্যাপিটাল বাজেটিং টেকনিকের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। পূর্বের অংশে আমরা ক্যাপিটাল বাজেট এই অধ্যায়ের বেসিক টেকনিক এবং ফর্মুলা সূত্রগুলো নিয়ে বেসিক কিছু আলোচনা করেছি। আজকের অংশে আমরা সেই সকল টেকনিকগুলো এবং সূত্রগুলোর বাস্তবিক প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো আমরা একটি অঙ্কের সমাধানের মাধ্যমে সেই মোট 8টি টেকনিক নিয়েই কাজ করব। তো যারা আমাদের প্রথম ভিডিওটি দেখোনি, তো আমাদের ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে প্রথম ভিডিওটি দেখে আমাদের এই অধ্যায়ের বেসিকটা এবং সকল প্রকার সূত্রগুলি নিয়ে একটু আলোচনাটা দেখে আসো। ঠিক আছে? তো আমি একটা অঙ্কে যাচ্ছি। এখানে বলা হচ্ছে যমুনা লিমিটেড ইজ কনসিডারিং এ প্রপোজাল টু ইনস্টল এ নিউ মেশিন। অর্থাৎ যমুনা কোম্পানি একটি প্রস্তাব পেয়েছে নতুন একটি মেশিন স্থাপন করার জন্য। দ্য প্রজেক্ট উইল কস্ট টাকা 1 লাখ। অর্থাৎ এই প্রজেক্টটি সম্পন্ন করতে তার 1 লক্ষ টাকা লাগবে। অ্যান্ড ইটস এক্সপেক্টেড লাইফ ইজ 5 ইয়ার। অর্থাৎ এই প্রজেক্টটির মেয়াদকাল হচ্ছে 5 বছর। এটা একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট। দ্য এস্টিমেটেড ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স। অর্থাৎ ট্যাক্স দেওয়ার পূর্বে তার যে ইনকাম হয় 5 বছরে সে টাকাগুলো দেওয়া আছে। এরপরে বলা আছে দ্য ট্যাক্স রেট অফ দ্যাট কোম্পানি ইজ 50%। অর্থাৎ এই কোম্পানিটি 50% ট্যাক্স রেট দিয়ে থাকে এবং অ্যান্ড চার্জেস ডেপ্রিসিয়েশন অন স্টেট লাইন বেসিস। অর্থাৎ এই কোম্পানিটি প্রতি বছর সরলরৈখিক পদ্ধতিতে অর্থাৎ স্টেট লাইন মেথড পদ্ধতিতে সে অবচয় নির্ণয় করে। তো বন্ধুরা, তোমরা যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী, তো তোমরা জানো আমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এবং ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে ডেপ্রিসিয়েশন বের করার একটা অধ্যায় ছিল। সেই অধ্যায়ে আমরা দেখেছি যে অবচয় বের করার অনেকগুলো নিয়ম আছে, যেমন স্টেট লাইন মেথড, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। তো এর মধ্যে সবথেকে জনপ্রিয় একটি ওয়ে হচ্ছে স্টেট লাইন মেথড। তো এই মেথডে অনুসারে প্রতি বছর একই পরিমাণ টাকা অবচয় হিসাবে ধার্য করা হয়। এটা একটা সুবিধা। তো এই ক্যাপিটাল বাজেটের ক্ষেত্রে প্রতিটা কোম্পানি প্রায় ক্ষেত্রেই এই সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করে। তো বন্ধুরা, আমরা প্রথমে একটু মানগুলো দেখে নিই। এখানে প্রথমে বলা আছে যে এই প্রজেক্টটি সম্পন্ন করতে তার 1 লক্ষ টাকা খরচ হবে। অর্থাৎ তাকে বন্ধুরা এখানে প্রথমেই বলা আছে দ্য প্রজেক্ট উইল কস্ট টাকা 1 লক্ষ, অর্থাৎ টাকা 1 লাখ। তো অর্থাৎ এখানে আমার প্রথমেই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লক্ষ টাকা। এরপরে কিন্তু এই অঙ্কের কোথাও সেলভেজ ভ্যালু অর্থাৎ ভগ্নাংশের মূল্য দেয়া নাই, অর্থাৎ শূন্য। এরপরে এই প্রশ্নটির কোথাও ওয়ার্কিং ক্যাপিটালও দেয়া নেই, তাই শূন্য। অর্থাৎ আমার এখানে শুধুমাত্র ইনিশিয়াল ইনভেস্টমেন্টই দেয়া আছে, না সেলভেজ ভ্যালু না ওয়ার্কিং ক্যাপিটাল, কোনো কিছুই দেয়া নাই। অর্থাৎ এই 1 লক্ষ টাকাই আমার এনসিও, নেট ক্যাশ আউটলে। অর্থাৎ এই প্রজেক্টটি বা মেশিনটি ক্রয় করার ক্ষেত্রে বা চালু করার জন্য আমাকে 1 লক্ষ টাকাই প্রয়োজন। এরপরে বন্ধুরা আমরা দেখব যে আমাদের এখানে যে প্রতি বছর অন্তর টাকাগুলো দেওয়া আছে ইনকাম হচ্ছে সেগুলো দেখছি। আমার প্রথম বছর ইনকাম হচ্ছে 25,000 টাকা, দ্বিতীয় বছর আমার ইনকাম হচ্ছে 30,000 টাকা, তৃতীয় বছর আমার ইনকাম 35,000 টাকা, চতুর্থ বছর আমার ইনকাম হচ্ছে 40,000 টাকা এবং পঞ্চম বছর আমার ইনকাম 45,000 টাকা। বন্ধু এরপরে বলা আছে ট্যাক্স রেট 50%। এরপরে তো বন্ধু তোমরা একটু খেয়াল রাখো যে আমরা এখানে কিন্তু ব্যয়টা দেখলাম এবং আমাদের আয়গুলো দেখলাম। তো এখানে একটা বিষয় আছে, এই আয়গুলো কিন্তু প্রতি বছর একই পরিমাণ টাকা আয় হয় নাই, অর্থাৎ প্রতিটা বছরে আমরা ভিন্ন ভিন্ন অ্যামাউন্টের টাকা পাচ্ছি। এটা তো বন্ধুরা আমরা এখানে আয় পেয়ে গেলাম। আরেকটা বিষয়, এই ইনকামটা কিন্তু এখানে সরাসরি বলাই আছে যেটা হচ্ছে ট্যাক্স দেওয়ার পূর্বের ইনকাম। তো এই টাকাটা যদি কখনো প্রশ্নের ক্ষেত্রে সরাসরি না বলা হয় সিএফবিটি অর্থাৎ ট্যাক্স দেওয়ার পূর্ববর্তী আয় নাকি ট্যাক্স দেওয়ার পরবর্তী আয়, এটা বোঝার জন্য একটা টেকনিক আছে। যদি তুমি দেখো যে প্রশ্নপত্রে ট্যাক্স রেট বলা আছে এবং ডেপ্রিসিয়েশনের কোনো বিষয় উল্লেখ করা আছে, সেক্ষেত্রে তুমি এটা ধরে নেবা যে ওই প্রশ্নটিতে যে টাকাগুলো দেওয়া আছে সেটি অবশ্যই সিএফবিটি হবে, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পূর্ববর্তী টাকা। কিন্তু যখন দেখবা যে প্রশ্নপত্রে কোনো প্রকার ট্যাক্স রেট বা ডেপ্রিসিয়েশনের কথা বলা নেই, তখন তুমি নিশ্চিত থাকো যে সেটি হচ্ছে ট্যাক্স পরবর্তী আয়, অর্থাৎ সেই টাকা থেকে আমার ট্যাক্স কর্তন করা হয়েছে। কিন্তু এখানে যেহেতু আমার ট্যাক্স রেট দেওয়া আছে আর অবচয়ের কথা উল্লেখ আছে, সেহেতু তো এই টাকাটা আমার ট্যাক্স দেওয়ার পূর্ববর্তী ইনকাম। তো বন্ধুরা এখানে কিন্তু আর কোনো প্রকার আমার, এটা হচ্ছে আমার ইনকাম। তো বন্ধুরা এখানে কিন্তু আর কোনো প্রকার অপারেটিং বা নন অপারেটিং কোনো প্রকার খরচ নেই। তো এখানে শুধুমাত্র দুইটা খরচ হবে, একটা ট্যাক্স আর একটা ডেপ্রিসিয়েশন। তো আমরা একটু আগে অবচয়টা বের করে নিই। যেহেতু প্রশ্নে বলেই দিয়েছে যে এটা হচ্ছে স্টেট লাইন মেথড, তো যেহেতু এই কোম্পানি প্রতি বছরে সরলরৈখিক পদ্ধতিতে তার অবচয় ধার্য করে, যেহেতু এই কোম্পানি প্রতি বছর সরলরৈখিক পদ্ধতিতে
তার অবচয় ধার্য করে, সেহেতু সরলরৈখিক পদ্ধতি অনুসারে সূত্র হচ্ছে কস্ট মাইনাস সেল বেস ভ্যালু ডিভাইডেড বাই লাইফ। এখানে কস্ট হচ্ছে আমার 1,00,000, যেটা আমার মেশিনটি ক্রয় করতে প্রয়োজন, আর সেল বেস ভ্যালুর মূল্য নাই, যেহেতু দেয়া নাই সেহেতু 0, আর লাইফ হচ্ছে আমার মেয়াদকাল 5 বছর। তো আমি এখান থেকে ক্যালকুলেশন করলাম, বের হলো 20,000 টাকা। এটা হচ্ছে আমার অবচয়। তো বন্ধুরা এটা হচ্ছে আমার মান দেয়া আছে। এবার আমাকে এই প্রতিটা ইনকাম থেকে ট্যাক্স এবং ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে আমাকে ট্যাক্সের পরবর্তী ইনকামটা দেখতে হবে, যেটা আমাকে ইএটি নামে অভিহিত করা হয়, এবং সেই টাকাটা আমাকে বের করতে হবে, এবং সেই টাকাটা বের করার পরেই আমি উক্ত টেকনিকগুলো, অর্থাৎ আমি পুরো ভিডিওতে, অর্থাৎ আমি আগের ভিডিওতে যে বলেছিলাম 8টা টেকনিকের কথা, যেমন পিবিপি, এআরআর, আরওআই, সেই টেকনিকগুলো আমরা তখন প্রয়োগ করতে পারবো। এই টেকনিকগুলো আমি তখনই প্রয়োগ করতে পারবো যখন আমি এই প্রতিটি ইনকাম থেকে আমি কস্ট হিসাবে ডেপ্রিসিয়েশন আর ট্যাক্সকে বাদ দিব। তো এই যেহেতু এখানে 5টা বছর আছে, সেহেতু আমি এখানে 5টা রো দিলাম, আর একটা হচ্ছে নামের রো, হেডলাইন, আর এখানে আমাকে কলাম হিসাবে দেখবো, প্রথমে আমি ইয়ার দিলাম একটা কলাম, এরপরে সিএফবিটি হিসেবে আমি প্রথমে লিখে গেলাম। এবার হচ্ছে ডেপ্রিসিয়েশন, যেহেতু এখানে স্টেট লাইন মেথড, সেহেতু প্রতি বছর একই পরিমাণ টাকা অপচয় হবে, তাই 3 নম্বর কলাম ডেপ্রিসিয়েশন, প্রতি বছর একই পরিমাণ টাকা। এরপরে আমি এখান থেকে সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিলে পাবো ইবিটি, অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পূর্বের আয়। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমি ডেপ্রিসিয়েশনটা কেন বাদ দিব, যারা ক্লাসটি দেখোনি আমাদের ডেসক্রিপশন থেকে ক্লাসটি দেখে নিও, বেসিকটা বোঝার জন্য। এরপরে আমি আর্নিং বিফোর ট্যাক্সের উপর 50% ট্যাক্স রেট ধার্য করব। তো যদি 5,000-এর উপর 50% ট্যাক্স রেট ধরা হয়, তাহলে আসে 2,500 টাকা, সরি, তাহলে আসে 2,500 টাকা, এটি আমার ট্যাক্স। এবার আমি এই ইবিটি থেকে এই ট্যাক্সটাকে বাদ দিব, তাহলে আমি পেয়ে যাব। তো বন্ধুরা আমরা ইবিটি পেয়ে গেলাম। আমরা ইবিটির উপর ট্যাক্স রেট 50% ধার্য করব, অর্থাৎ 5,000 টাকা গুণ 50%, অর্থাৎ আমার আসে 2,500 টাকা। এবার আমরা পেয়ে গেলাম। আমরা এবার এই ইবিটি থেকে সরকারকে ট্যাক্স দেওয়ার পরে পেয়ে যাব ইএটি, অর্থাৎ আর্নিং আফটার ট্যাক্স। তো 5,000 টাকা থেকে 2,500 টাকা বাদ দিলে থাকে 2,500 টাকা। এবারে আমার এখান থেকে এমন একটা খরচ বাদ দিয়েছিলাম, যে খরচটা মূলত আমার নগদে হয়নি, অনগদ খরচ হয়েছে, সেই খরচটাকে আমি যোগ করে দেব। আমি এটা কেন যোগ করব, আর যোগ করার ফলে কি হচ্ছে, যোগ না করার ফলে কি হবে, সেটা আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম, তো তোমরা ওটা একটু ফলো করে নিও। তো আমি ডেপ্রিসিয়েশন দিলাম। এবার আমি ইএটি আর ডেপ্রিসিয়েশন দুটো যোগ করে পেয়ে যাব সিএফএটি, অর্থাৎ 2,500 এবং 20,000 টাকা যোগ করলে পাবো 22,500 টাকা। প্রতিটা কলামে এইভাবে, প্রতিটা কলামে একই নিয়মে করতে হবে। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে বলে দিও। ওকে বন্ধুরা, এবার আমরা প্রথম টেকনিক নিয়ে আলোচনা করব, পেব্যাক পিরিয়ড। আমি গত ক্লাসে তোমাদেরকে পেব্যাক পিরিয়ড সম্পর্কে বলেছিলাম। এবার আমি সংক্ষেপে একটু বলি যে পেব্যাক পিরিয়ড হচ্ছে সেই সময়, যে সময়ের মধ্যে আমার প্রথম বিনিয়োগকৃত টাকাটি রিকভার হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখো, আমাকে দেখতে হবে যে এই প্রথমে আমি যে টাকাটা বিনিয়োগ করব 1,00,000 টাকা, এই 1,00,000 টাকা আমি কত সময়ের মধ্যে বা কত বছরের মধ্যে ফিরে পেতে পারি। তো যদি আমরা দেখি এখানে, যদি আমরা এখানে তাকাই, তাহলে দেখব যে প্রথম 2 বছরে আমি ইনকাম করতে পারছি 47,500 টাকা। এবারে প্রথম 3 বছরে আমি রিকভার করতে পারবো 75,000 টাকা, এবং প্রথম 4 বছরে আমি রিকভার করতে পারবো 1,05,000 টাকা। কিন্তু আমি বিনিয়োগ করেছিলাম 1,00,000 টাকা। আমাকে দেখতে হবে ওই 1,00,000 টাকা এক্সাক্ট কত সময়ের মধ্যে ফিরে পেতে পারি। তো তোমরা যদি একটু এখানে খেয়াল করো, তাহলে দেখবা এখানে ওই 1,00,000 টাকা আমাকে বিনিয়োগ, সরি, ওই 1,00,000 টাকা আমাকে ফিরে পেতে এই প্রথম 3 বছর কিন্তু অবশ্যই লাগবে। কিন্তু আমার কিন্তু 4 বছর লাগবে না, কারণ 4 বছরের সময় আমার 1,00,000 টাকার বেশি টাকা রিকভার হয়ে যায়। অর্থাৎ আমার 3 বছর তো সম্পূর্ণরূপে লাগবে। তাই এখানে 3 বছর আমি দিলাম, সাথে কিন্তু 3 বছরের মধ্যে যেহেতু সম্পূর্ণ টাকা 1,00,000 টাকা রিকভার, যেহেতু 3 বছরের মধ্যে সম্পূর্ণ 1,00,000 টাকা রিকভার হবে না, সেহেতু আমি প্লাস দিলাম। এবং যেহেতু আমি বিনিয়োগ করেছিলাম 1,00,000 টাকা, এবং 3 বছরে আমি মোট ফিরে পাচ্ছি 75,000 টাকা, বাকি থাকে 25,000 টাকা। এই টাকাটা আমি ফিরে পাবো চতুর্থ বছরে। কিন্তু চতুর্থ বছরে আমার ইনকাম হবে 30,000 টাকা, অর্থাৎ চতুর্থ বছরের সম্পূর্ণ সময়টা আমার দরকার হবে না। তো এই ক্ষেত্রে চতুর্থ বছরের মধ্যে এক্সাক্ট কত সময় আমার প্রয়োজন হবে সেটি বের করার জন্য আমি এই ঘাটতি 25,000 টাকাকে
চতুর্থ বছরের ইনকাম 30,000 টাকা দিয়ে ভাগ করলেই আমি এক্সাক্ট সময়টা পেয়ে যাব, অর্থাৎ 3.83 ইয়ার্স। আমি 3.83 ইয়ার্সের মধ্যেই, আমি 3.83 বছরের মধ্যেই আমার কাঙ্ক্ষিত বিনিয়োগকৃত 1,00,000 টাকা আমি ফিরে পেতে পারি। এবার হচ্ছে দ্বিতীয় টেকনিক, পেব্যাক রিসিপ্রোকাল। তো বন্ধু, এইখানে আমি পূর্বে ক্লাসে তোমাদেরকে সূত্র নিয়ে বলেছি। এই সূত্রটি হচ্ছে 1 পেব্যাক পিরিয়ড ইন্টু 100। এখানে 1, আর আমি পূর্বেই 1 নং টেকনিকে পেব্যাক পিরিয়ড বের করেছি 3.83 ইন্টু 100, ক্যালকুলেশন করলে বেরিয়ে আসে 26.11%। তো বন্ধুরা, এবার আমরা আলোচনা করব অ্যাভারেজ রেট অফ রিটার্ন নিয়ে। আমি পূর্বে ক্লাসে সূত্র নিয়ে আলোচনা করেছি। সূত্রটি হচ্ছে অ্যাভারেজ ইএটি ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু 100। অ্যাভারেজ ইএটি বের করার নিয়ম হচ্ছে, আমার টোটাল ইএটিকে আমি মোট বছর অর্থাৎ মোট মেয়াদকাল দিয়ে ভাগ করলে পেয়ে যাব অ্যাভারেজ ইএটি। এখানে আমার টোটাল ইএটি হচ্ছে 37,500 টাকা। আমি এটাকে মোট মেয়াদ হচ্ছে, প্রজেক্টের মেয়াদ হচ্ছে 5 বছর, ভাগ দিলে পেয়ে যাচ্ছি 7,500 টাকা। এবার আমি বের করব অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। এর সূত্র হচ্ছে এনসিও প্লাস এসভি ডিভাইডেড বাই 2 প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। যেহেতু আমার এনসিও হচ্ছে 1,00,000 টাকা, কিন্তু সেলস ভ্যালু শূন্য, তাই যেহেতু সেলস ভ্যালু দেওয়া নাই সেহেতু শূন্য, এবং ওয়ার্কিং ক্যাপিটাল প্রশ্নপত্রে দেওয়া নাই, তাই ওয়ার্কিং ক্যাপিটাল শূন্য। তো এখানে ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি আমি 50,000 টাকা। তো এখানে দেখো বন্ধু, অ্যাভারেজ ইএটি 7,500, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট 50,000 ইন্টু 100। তো এখানে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি 15%। তো বন্ধুরা, এবার আমরা আলোচনা করব রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিয়ে। আমি পূর্বেই বলেছিলাম যে এআর এবং আরওআই দুটি প্রায় সেম নিয়মে বের করা যায়। তো এক্ষেত্রে সূত্র হচ্ছে অ্যাভারেজ ইএটি, যা আমরা পূর্বেই বের করেছি 7,500 টাকা, এবং এক্ষেত্রে হচ্ছে এনসিও অথবা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অর্থাৎ 1,00,000 টাকা। তাহলে 7,500 ডিভাইডেড বাই 1,00,000 গুণ 100, তাহলে ক্যালকুলেশন করলে বের হয় 7.5%। আমরা আলোচনা করব এনপিভি অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু নিয়ে। এটি হচ্ছে এমন একটা টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আমরা জানতে পারবো এই ভবিষ্যৎ ইনকামগুলোর বর্তমান মূল্য কত টাকা। তো এই ক্ষেত্রে আমার একটি পার্সেন্টেজের দরকার হবে। তো এখানে প্রশ্নপত্রে এই পার্সেন্টেজে দেওয়া আছে যে এনপিভির ডিসকাউন্ট রেট হচ্ছে 10%। তাহলে এই 10%, এই ডিসকাউন্ট ফ্যাক্টরটি বা পিভি, সরি, এই ডিসকাউন্ট ফ্যাক্টরটি বের করার একটি সূত্র আছে, সেটি হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর পাওয়ার বাই এন। তো 1 দিলাম, 1 প্লাস আর এর মান প্রশ্নপত্রে দেওয়া আছে, 10%, আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, অর্থাৎ প্রথম বছরের জন্য এন এর মান 1, দ্বিতীয় বছরের জন্য এন এর মান 2, এভাবে প্রতি বছরের জন্য এন এর মান বেড়ে যাবে। তো এখানে অনেকগুলো সংখ্যা আসে, আমরা দশমিকের পরে অনলি 3টে সংখ্যা নেবো, অর্থাৎ 0.909, এভাবে প্রতিটা ডিসকাউন্ট ফ্যাক্টর বের করব। এবারে আমরা এই ডিসকাউন্ট ফ্যাক্টরটিকে সিএপিটির সাহায্যে গুণ করব, তাহলে আমরা পেয়ে যাব পিভি, অর্থাৎ এই ভবিষ্যৎ ইনকামগুলির বর্তমান মূল্য। এবার আমরা সূত্রে চলে আসি। সূত্রটি হচ্ছে টোটাল পিভি অর্থাৎ সকল পিভি করার যোগফল 1,02,426 মাইনাস এনসিও অর্থাৎ তোমার প্রথম বিনিয়োগকৃত টাকা 1,00,000। তো বিয়োগ করলে আমরা পেয়ে যাব 2,426। এবার আমাদের পরবর্তী টেকনিক, 6 নম্বর টেকনিক হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স অথবা পিআই। এই ক্ষেত্রে আমার সূত্র হচ্ছে টোটাল পিভি ডিভাইডেড বাই এনসিও ইন্টু 100। তো আমি এখানে মোট পিভি হচ্ছে আমার 1,02,426, আর আমার মোট এনসিও হচ্ছে 1,00,000 টাকা। তো ভাগ দিলাম, গুণ করলাম, পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত ফলাফল 102.426%। এবার আমাদের পরবর্তী টেকনিক এনপিআই। তো বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো যে এই পিআই আর এনপিআই প্রায় সেম। তো এখানে যেহেতু নেট বলতেছে, সেহেতু এই টোটাল পিভির স্থলে শুধু এখানে আমি নেট পিভিটা ইউজ করব, যেটি আমি 5 নম্বর টেকনিকে বের করেছি। তো নেট পিভি, এনপিভি বা নেট পিভি ডিভাইডেড বাই এনসিও ইন্টু 100। আমার নেট পিভি বের হয়েছে 2,426, আর এনসিও হচ্ছে আমার 1,00,000 টাকা, গুণ 100। ওকে, 2,426 ডিভাইডেড বাই 1,00,000 ইন্টু 100, ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 2.43%। আমরা আলোচনা করব শেষ টেকনিক নিয়ে, ইন্টারনাল রেট অফ রিটার্ন অথবা সংক্ষেপে আইআরআর। তো এই ক্ষেত্রে আমি পূর্বে ক্লাসে বলেছিলাম যে আমাকে দুটো পার্সেন্টেজ ঠিক রাখতে হবে একটি পার্সেন্টেজের ফলে। তো আইআরআর এর ক্ষেত্রে আমাকে দুটো পার্সেন্টেজ ঠিক রাখতে হবে। একটি পার্সেন্টেজের ফলে আমার প্রতিষ্ঠান লাভ করবে, আর একটি পার্সেন্টেজের ফলে প্রতিষ্ঠান
ক্ষতির সম্মুখীন হবে। তো বন্ধুরা দেখো, আমি অলরেডি একটি পার্সেন্টেজ দেখেছিলাম, 10% প্রশ্নপত্রে দেওয়া ছিল, আমি সেটাই ব্যবহার করলাম। তো সেক্ষেত্রে আমার প্রেজেন্ট ভ্যালু হয় 1,02,426, অর্থাৎ আমার খরচ হচ্ছিল 1,00,000 টাকা। আর আমার এখানে পিভি হয়েছে 1,02,426, অর্থাৎ যদি আমি 10% খরচ মূলধন, যদি আমি 10% মূলধন ব্যয় করি, তাহলে আমার এখানে কিন্তু 2,426 টাকা লাভ হবে। তো এবারে তাহলে আমাকে বের করতে হবে ক্ষতির পার্সেন্টেজ। তো তো একটু তোমরা ভাবো বন্ধুরা, যদি আমি 10% খরচ করি তাহলে যদি আমার লাভ হয়, তাহলে অবশ্যই আমি যদি 10% থেকে একটু বেশি খরচ করি তাহলে অবশ্যই আমার ক্ষতি হবে। তো সেই জন্য আমি 10% থেকে একটু বাড়িয়ে 12% ব্যয় নেব। তবে এখানে একটা বিষয় আছে, 12% বা 15% তুমি জানো, তোমাকে 10% থেকে বেশি নিতে হবে, কারণ 10% ব্যয়তে 10% মূলধন জনিত ব্যয়ের কারণে আমার প্রতিষ্ঠান লাভের সম্মুখীন হয়েছে। তো অবশ্যই যদি আমি 10% থেকে বেশি ব্যয় করি, সেক্ষেত্রে আমার ক্ষতির সম্মুখীন হব। যদি এখানে আমার 10%-এর ফলে ক্ষতি হতো, তাহলে আমি 10% থেকে কমিয়ে নিতাম, যার ফলে আমার প্রতিষ্ঠান লাভের সম্মুখীন হতো। তো আমি এখানে 12% নিলাম। তো সেই আগের মতোই 1/1 + r⁴ এই সূত্র প্রয়োগ করে এই সকল মানগুলো বের করলাম। এবারে আমি এই পিভি কে ডিএফ দ্বারা গুণ করলাম। আমি এই নতুন পার্সেন্টেজ 12%টা সব মানগুলোকে এই সিএপিটির সহিত গুণ করে পেয়ে যাব নতুন পিভি। তো এক্ষেত্রে আমার এই পিভিটা সম্পূর্ণ যোগ করলে বের হলো 97,104। এবার আমি সূত্রে চলে আসি। সূত্রটি হচ্ছে a + c / c - d × b - a। এখানে এ হচ্ছে আমার দুটো পার্সেন্টের মধ্যে ছোট পার্সেন্টেজটা, এখানে ছোট পার্সেন্ট হলো 10%। আর বি হচ্ছে দুটো পার্সেন্টের মধ্যে বড় পার্সেন্ট, আর বড় পার্সেন্ট হচ্ছে 12%। আর সি হচ্ছে ছোট পার্সেন্টেজের পিভি টাকা বিয়োগ মোট বিনিয়োগকৃত টাকা। তাহলে এখানে আমার ছোট পার্সেন্ট হচ্ছে 10%, এবং সেখান থেকে আমার পিভি বের হচ্ছে 1,02,426। তো আমার এখানে থাকে 2,426, অর্থাৎ এখানে আমার আসলো পজিটিভ মান। এবার আমার ডির মান হচ্ছে বড় পার্সেন্টেজের মোট পিভি বিয়োগ মোট ব্যয়। এখানে আমার মোট পিভি বের হলো 97,104, আর আমার মোট বিনিয়োগ ছিল 1,00,000 টাকা। তো এখানে আমার বের হলো -2,896। তো আমি যা বলেছিলাম দেখো, এখানে কিন্তু আমার কম পার্সেন্টেজের ফলে একটা পার্সেন্টেজ, অর্থাৎ যেটা আমার কম পার্সেন্টেজ, সেটার ফলে আমার এখানে প্রতিষ্ঠান লাভ হয়েছে, অর্থাৎ প্লাস ফিগার এসেছে, যা পজিটিভ মান। আর যখন প্রতিষ্ঠানের ব্যয় বেড়ে গেছে, তখন আমার পরবর্তী পার্সেন্টেজের ফলে আমার এখানে কিন্তু নেগেটিভ মান, অর্থাৎ আমার প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়েছে। তাহলে আমার সূত্র বসে দিলাম সি এর মান 2,426 ইন্টু ডিভাইডেড বাই সি এর মান বসালাম, মাইনাস, যেহেতু এটা মাইনাস ফিগার সেহেতু ব্র্যাকেট দিয়ে মাইনাসটাকে আমি ইন্ডিকেট করলাম, ইন্টু বি এর মান বড় পার্সেন্টেজ 12% বিয়োগ 10%। তারপর আমি ক্যালকুলেশন করলাম, প্রথমে এই দুটো ভাগ, প্রথমে আমি এটুক ক্যালকুলেশন করব, ইনটু এখানে থাকে 2%, গুণ করলে বের হয় 0.92, এবং যোগ করলে বের হয় 10.92%। তো বন্ধুরা, আজকে আমাদের এই অঙ্কের সমাধানটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। আর যদি তোমাদের কোনো একটি অংশে বা কোনো অংশ বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে সেটি জানিয়ে দিতে পারো। তাহলে আমরা তোমাদের সেই সমস্যা অনুসারে কাজ করার অনুপ্রেরণা পাবো। আর দেখো, তোমরা যতই আমাকে অনুপ্রেরণা দিবা, আমি ততই তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারবো। কারণ কথায় বলা, সেই বক্তা নিষ্প্রাণ যে বক্তার শ্রোতারা সারাহীন। তো তোমরা আমাকে যতটা উৎসাহ দিবা, আমি ততই তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। কারণ আমার ইচ্ছা আছে আমি বিবিএ অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের সকল ম্যাথ সাবজেক্টগুলোর উপর ভিডিও তৈরি করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি কারো কোনো সমস্যা থাকে এবং আগামীতে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর হচ্ছে আমি আগামীতে এই অধ্যায়ের উপর বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।